জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, সকলকে আমার ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে একটু আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করছি। এটি আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডের 241-42 পৃষ্ঠায় আছে। প্রশ্ন: সম্ভবামী যুগে যুগে এ কথার অর্থ কী? শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করছেন, সম্ভবামী যুগে যুগে এ কথার অর্থ কী? শ্রী শ্রী ঠাকুর তিনি অবতরণ করেন বারবার, তাই প্রেরিতদের মধ্যে কোনো বিভেদ করতে নেই। পরবর্তীর ভিতর পূর্ববর্তীকে আরতরভাবে পাওয়া যায়। যুগপুরুষোত্তমকে বাদ দিয়ে পূর্বতনের উপাসনা অনেকখানি মন গড়া ও কল্পনার ব্যাপার হয়ে দাঁড়ায়। ভেদবুদ্ধি ও বিরোধ বিলাস অত্যন্ত খারাপ। বর্তমান যিনি তাকে মানি, অথচ তার পূর্বতন রূপ জানি না, এও একটা পাগলামি। আবার ভবিষ্যতে তিনি যখন আর এক রূপ ধরে আসবেন, রূপ বদলেছেন বলে তাকে যদি তখন মানতে না পারি, বুঝতে হবে আমার বর্তমানকে মানা সার্থক হয়নি। এককে মানলে সবাইকে মানতে হবে, কারণ তাঁরা বহু নন, একেরই নানা কায়া। আজকে যে চাঁদ উঠল, কাল সেই চাঁদখানায় উঠবে, সেই চাঁদটাই আবার পূর্ণিমার চাঁদ রূপে আমাদের কাছে প্রতিভাত হবে। পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে, সেই একই চাঁদ রোজ ওঠে। আমাদের অ্যাঙ্গেল কোণ থেকে ছোট বড় দেখায়, আদতে ছোট বড় হয় না। অবতারগণ পূর্ণতার প্রতীক হলেও দেশ কাল পাত্র অনুযায়ী প্রকাশ করেন নিজেদের। তিনি অফুরন্ত ভক্তদের অনুরাগ ও বোধশক্তি যার যত বৃদ্ধিপ্রাপ্ত, তার কাছে ততখানি প্রতিভাত হন। প্রশ্ন: সেই যে আবার আসে, তার প্রমাণ কি? শ্রী শ্রী ঠাকুর: এর প্রমাণ জাতিস্বর, স্মৃতিবাহী চেতনা সমন্বিত মানুষ। কালকের আমি আর আজকের আমি যে এক, সেটা আমি বুঝি স্মৃতিবাহী চেতনা আছে বলে। মৃত্যুকে ভেদ করেও এই স্মৃতিবাহী চেতনা অক্ষুণ্ণ থাকতে পারে। তখন আগের জীবন ও পরের জীবন আলাদা হয়েও এক। এটা আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডের 241-242 পৃষ্ঠার থেকে পাঠ করলাম। আরেকটি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড খানিকটা অংশ পাঠ করছি। প্রশ্ন: সব অবতারই কি সমান? শক্তির তারতম্য তো থাকেই, সবার মধ্যে সব দিক তো দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর: সকলেই পূর্ণ, সবাই বরিষ্ঠ। বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ। যখন যেমন প্রয়োজন, তখন তেমন আবির্ভাব। যুগ প্রয়োজন পূরণের জন্য যুগে যুগে সেই একজনই আসেন। পূর্বতন ও পরবর্তীর মধ্যে তাই রয়েছে অচ্ছেদ্য সঙ্গতি। বিবর্তনের ধারা এইভাবে এগিয়ে চলেছে, তাই একজনকে খাটো করে আরেকজনকে বড় করার প্রচেষ্টা ভালো নয়। শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না, বুদ্ধদেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে দেখি না, এই যে দোষ। বর্তমানের মধ্যে পূর্বতনকে খুঁজে দেখার বুদ্ধি যদি আমাদের থাকে, তাহলে তার মধ্যে পূর্বতন প্রত্যেককে আমরা দেখতে পারি এবং তাকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। প্রত্যেককে স্ব বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থাকে। পূর্বে সামপি গুরু কালেনান বচ্ছেদাত। আপনার মধ্যে আপনার বাবা আছেন, ঠাকুরদা আছেন, পূর্বপুরুষ সবাই আছেন, তাঁদেরই বিবর্তিত রূপ আপনি। পরবর্তীও তেমনি পূর্ববর্তীর বিবর্তিত রূপ। আজকের দিনে তাই পূর্ববর্তী কোনো অবতার মহাপুরুষকে যদি বুঝতে চাই, তবে বর্তমান পুরায়মান অবতার মহাপুরুষ যদি কেউ থাকেন, তার মধ্যে দিয়েই বুঝতে পারব, নচেত তার মর্মকেন্দ্রের সন্ধান পাব না। আবার প্রেরিত তথাগত অবতার মহাপুরুষ বা পুরুষোত্তম যাঁরা, তাদের প্রত্যেকের মধ্যে সব এক্সপেক্ট দিকই থাকে। বিষয় দরকার, তখন টের পাওয়া যায়। নচেত প্রয়োজনীয় কতগুলি অ্যাসপেক্ট প্রমিনেন্ট, প্রধান ও অ্যাক্টিভ সক্রিয় দেখা যায়। অন্য সব অ্যাসপেক্ট দিক এর পার্ক ঝলক মাঝে মাঝে দেখা যায়।
অবতার মহাপুরুষ ছাড়া আরেক দল আছেন পাবক পুরুষ, বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য আসেন। তাদের মধ্যে সব দিককার অমন্তর সুসংগত সুসম্পন্ন সমাবেশ দেখা যায় না, তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই কি থাকে। এটি প্রথম খণ্ডের 225 এবং 26 পাতা। খুব সুন্দরভাবে তিনি বললেন যে, এবং ছড়ার মধ্যেও তিনি খুব সুন্দরভাবে বলেছেন, আলোচনার মধ্যে যেমন বললেন ছড়ার মধ্যে, ওই যে পুরন পুরুষ যখনই আসেন পূর্ব ছিলেন যারা, গুরু গরিয়ান সবার চেয়ে তাঁতে ফুটন্ত তাঁদের ধারা, পূর্বতনে মানে না যারা, নিছক মেলেচ্ছ জানিস তারা, নিছক জানিস মিলেচ্ছ তারা, না ধরে পেরিতে বর্তমান অন্ধতমাই হয় পয়ান। তাহলে বর্তমান পেরিতকে যদি আমি না ধরে চলি আমার অন্ধতমাই পয়ান হবে, জ্ঞানের দরজা কিন্তু খুলবে নি, এবং পূর্বতনকে যদি না মানি আমি সেই মিলেচ্ছ হয়েই রয়ে যাব, অধর্মী। পূর্বতনে মানতে হবে এবং বর্তমান প্রেরিতকে ধরতে হবে, পূর্বতনকে মানতে হবে। তাই এই যে পুরুষোত্তম সুন্দরভাবে যে ব্যাখ্যায়িত করে দিয়েছেন যে আমাদের পূর্বতনের বিবর্তিত রূপ রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, তার পরবর্তী আবির্ভাব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই বর্তমান যুগাদর্শকে না ধরে চলার জন্যে আজকে সমাজের যে ব্যবস্থা, এই যে সমস্ত কিছুর বিধান আজকে দিয়ে গেছে, আজকে আমাদের এই বাংলায়, এই পশ্চিমবঙ্গে আমাদের যেসব ঘটনাগুলো, সেন্সিটিভ ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা ক্রমশ ক্রাইম বিভিন্ন ধরনের বাড়ছে, খুন, ধর্ষণ ইত্যাদি, এবং খুব নাবালিকা বারুইপুরে, এবং তারপরে সেই তামান্না বলে, তারপরে একটা এই মেদিনীপুরে নাবালিকা যাকে চোর ভেবে দোকানের কুড়কুড়ে গুড়ি পেয়েছিল, একটা দোকানের কুড়কুড়ে উড়ে এসে রাস্তায় পড়েছে, সে যাচ্ছিল, গুড়ি ছিল, তাকে চোর ভেবে পিটিয়ে মেরে দেওয়া। এই যে জঘন্যতম ঘটনাগুলো ঘটছে, এইগুলো সমস্ত কিন্তু এই আধ্যাত্ম চেতনা না থাকার কুফল। এবং আমরা মন গড়া ধর্ম করি বলে সমাজে আজকে এই পরিস্থিতি হয়ে গেছে। এককে ধরে আমরা চলিনি এবং বহুতে আসক্ত হয়ে, তাই ঠাকুর বলছেন এই প্রেম ভক্তি, বহুনৈষ্টিকের হৃদয়ে প্রেম ভক্তি আসতেই পারে না, বহুনৈষ্টিক, এবং তাদের পরাক্রমও থাকেনি এগুলো অসৎকে নিরোধ করার জন্য। তো শুধু পুলিশ প্রশাসনকে দোষ দিলে হবে নি, পুলিশ প্রশাসনই যে এইসব করছে তা নয়, আমাদের প্রত্যেকের সামাজিক দায়িত্ব আছে। পুলিশ প্রশাসন সরকারের দোষ দিলে হবে না, প্রত্যেকের আমাদের সামাজিক দায়িত্ব আছে। আমরা যদি ঠিক চলনকে অনুসরণ করি, ঠিক চলনে চলি, এবং সেইগুলোর যদি ঠিকভাবে প্রতিবাদ করি, ঠাকুর যেভাবে অসৎ নিরোধ করে গেছেন, তিনি কিভাবে মার্ক করতেন তার এলাকায় চোর, ডাকাত, ছ্যাঁচড়, বদমাইশ, তাদের দিকে কিভাবে তাদের মোড়কে জীবনে পথে ঘুরিয়ে দিতেন, সেই চেষ্টা আমরা ঠাকুর ধরে করার চেষ্টা করিনি সেইভাবে। তো এই যে আজকে এককে না ধরে চলার জন্যে, আদর্শ বিমুখতার জন্যে আজকে এই ঘটনাগুলো খুব ঘটে যাচ্ছে, খুব মর্মান্তিক। এই পরিসংখ্যান আরও বাড়বে, আর সরকার এই পরিসংখ্যান এই পরিসংখ্যান কমানোর জন্য বা বাড়ানোর জন্য কঠোর সাজার ব্যবস্থা করছে। কঠোর সাজার ব্যবস্থা আছে, ফাঁসি টাঁসি হ্যান ত্যান, তারপরে হচ্ছে বিভিন্ন আইন আছে, পুলিশ প্রশাসন বাড়ছে, জেলখানা বাড়ছে। তো আজকে এই পুলিশ প্রশাসন, জেলখানা বাড়িয়ে কিন্তু এই অপরাধ দমন করা যাবে না। ঠাকুর কিন্তু গোড়ায়, এই যে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, তিনি এসে গোড়া থেকেই কিন্তু দিয়ে গেছেন এই অপরাধ দমন কিভাবে হবে। অপরাধ দমন একমাত্র হবে, তার কতগুলো সিস্টেম আছে, এবং অপরাধের যেমন নানা রকমারই আছে। তো সেই রকমভাবে আমি একটু আলোচনা থেকে নির্যাস অল্প কথার মধ্যে বলার চেষ্টা করছি। তো ঠাকুর বলেছেন আলোচনার মধ্যে দিয়ে যে এই যে যারা বংশ পরম্পরায় অপরাধী, প্রশাসনিকভাবে সেই সব বংশ পরম্পরায় অপরাধী কুখ্যাতগুলোকে মার্ক করতে হবে এবং তাদের জন্মরহিত করে দিতে হবে, তাদেরকে অপারেশন করে দিতে হবে, তারা বিয়ে না করতে পারে, কোনো প্রসিড না করতে পারে, বংশ পরম্পরায় যারা অপরাধী হয়ে আছে।
এবং কঠোর থেকে কঠোর, শুধু মেরে ফেলাই সাজা নয়, তাদের দিকে রেখে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হয়। এমন কিছু অপরাধী আছে যার দিকে সুশিক্ষার ব্যবস্থা করলে, এই যে জেলখানাকে বলা হয় সংশোধনাগার, মানে জেলখানার মধ্যে দিয়ে তার স্বভাব চরিত্র বদলিয়ে সে বেরিয়ে আসবে, তাকে সেইভাবে যদি শিক্ষা দেওয়া যায়, সেগুলো পরিবর্তন হয়ে সমাজের কল্যাণ করতে পারে। আর কিছু আছে তারা কল্যাণ করবে না, তার দিকে কিন্তু আজীবন জেলে ভরে রেখে কিন্তু তাদের দিকে ব্যবহার করতে হবে। তো শুধু ফাঁসি দিয়া ফেলাই, কড়া সাজাতে এগুলো হবে না, এগুলো আর জেলখানা বাড়িয়েও হবে না। দক্ষ পুলিশ প্রশাসক যারা দক্ষ যদি হয়, সে যদি প্রকৃত কাজ করে, সে কিন্তু কাজ করবে। আর না হলে কিন্তু ওই অলস প্রকৃতির, আদর্শহীন বা তার কোনো কৌলিন্য নেই ওই সম্পর্কিত পেশাতে, তারা হয়তো কোনো রকমে তারা হয়তো ওই বিষয়ে পড়াশোনা করেই ঢুকে পড়েছে, কিন্তু না, এখানে হেরিডিটির ব্যাপার আছে। তো ব্রিটিশরা, ঠাকুরের আলোচনা করেছেন যে ব্রিটিশরা যখন মানে কোনো কিছু তার দপ্তরে লোক নিত, তার হেরিডিটি খুঁজত, বংশগতি, তার ছেলে, তার বাবা কি করেছে, তার ছেলে করেছে কি, এইসব হেরিডিটি দেখে, বংশগতি দেখে তারা কিন্তু বিভিন্ন বিভাগে, তারা কার্যালয়ে, বিভিন্ন কার্যালয়ে, অফিসিয়াল কার্যালয়ে তারা কিন্তু লোক নিয়োগ করত তাদের দপ্তরে, সেইভাবে তাকে সেই কাজ দিত। তো সেই রকম বাছাবাছি কিছু নেই, যাকে তাকে যেই সব ডিপার্টমেন্টে আমরা ঢুকিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে সে যদিও পাস করা, সে অনেক অজ্ঞতাই রয়ে গেছে এবং সে কাজও করেনি কিছু না। হ্যাঁ, তো সেই জন্য অনেক গাফলতি রয়ে যায়। আর পুলিশ প্রশাসনদের মধ্যেও যেসব সরকার, যাদের দিকে পুলিশ ডিগ্রি আছে বলে, নাম্বার প্রচুর পেয়েছে বলে, দেখা যাচ্ছে কৃতিত্ব দেখিয়েছে, ট্রেনিং ফেনিং আছে, সব কিছুতেই উত্তীর্ণ, দেখা যাচ্ছে তবু কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। এই যে মানে কাজ করছে না, বা সেরকম করছে নি, তৎপর হচ্ছে নি, অসদনীয় পরাক্রম করছে নি, বিশ্বাসঘাতকতা করছে। সামান্য পয়সার বিনিময়ে একটা দুষ্কৃতকারীকে হয়তো ঘুষ লিয়া যাকে বলে, দুষ্কৃতকারীকে ছেড়ে দিচ্ছে। এই সব জিনিসগুলো ওই যারা বংশ পরম্পরায় ওই বিশ্বাসঘাতকতার বীজ, যারা তাদের কোনো ফেদ নেই, যাদের পূর্বপুরুষ সেই বিশ্বাস অর্জন করতে পারেনি, হ্যাঁ, সেই সব খতিয়ে না দেখে লোক লিয়ার জন্য তারা এই ডিপার্টমেন্টগুলো ফেল। যদিও কিছু আছে তারা ভালো কাজ করছে, সবটাই যে সাকসেসফুল হচ্ছে তা নয়, কিছু ফেল হচ্ছে। তো এই সব ব্যাপারগুলো দেখা উচিত, নাহলে শুধু ওই পুলিশ প্রশাসন বাড়িয়ে আর সিকিউরিটি বাড়িয়ে কিছু হবে না। আর দক্ষ সিকিউরিটি যদি দক্ষ আদর্শপ্রাণ সিকিউরিটি হয়, দক্ষ যদি পুলিশ প্রশাসন হয়, তো কমেতেই তারা কিন্তু মাতি দিবে। আর নাহলে হাজারটা লোক অকেজোকে হাজারটা নিয়োগ করেও কিন্তু তাকে কিছু করানো যাবে না। তো সেই হিসাবে ওই সবের গলদ আছে, যার জন্যে এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো রদ করা যেত, এবং ঠাকুরে বলে যে এগুলো রদ করা যাবে। সবচেয়ে বড় কথা, যাদের আদর্শ প্রাণতা নেই, যারা মানে চরিত্র গঠন যাদের হয়নি, তারা বিয়ে করারই যোগ্য নয় অ্যাকচুয়ালি। তো সেইভাবে বিয়ে থা যথেচ্ছাচার করছে, প্রতিলোম সংস্রব যেটা হয়, বর্ণগণ, বংশ, গোত্র, স্বাস্থ্য, বয়স, যাতে ভালো সন্তান সন্ততির আবির্ভাব হবে, সেই যে ঋষি প্রবর্তিত যে রুলস আছে বিবাহের, সুপ্রজননের, সেগুলো প্রয়োগ হচ্ছে না। সেগুলো আইন করে প্রয়োগ করার কথা বলেছিলেন তখনকার রাষ্ট্রনেতাদের কাছে, ঠাকুর বলেছিলেন। এখনও তার ভক্ত শিষ্যরা এই বর্তমান রাষ্ট্রনেতাদের কাছে বলছেন। আমাদের প্রবীলচন্দ্র সৎসঙ্গে অনেক যাজক, অধৈর্য এবং ঋত্বিকরা আছেন, তারা এইসব ব্যাপারে আলোচনা করছেন, মিডিয়াতে প্রচার করছেন। তো তবে কিন্তু আজকে এইগুলোকে রদ করা যাবে, নাহলে আমরা ওই গোড়া কেটে ডগায় যতই জল ঢালছি, তা কিছুতেই কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। ক্রমশ কিন্তু এই অপরাধ দমনগুলো বেড়েই যাচ্ছে, ক্রমশ অপরাধগুলো কিন্তু বেড়েই যাচ্ছে, মানে দমিত হচ্ছে না। তো শুধু সরকারকে দোষ দিলে হবে না, আমাদের যে হয়ে ওঠা, আমাদের আদর্শ প্রাণতা, সকলকে আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট করে সেইভাবে কিন্তু মার্ক করে চলতে হবে। আর প্রশাসন যদি অ্যাক্টিভ হয়, সে কিন্তু সমস্ত কুখ্যাতগুলোকে মার্ক করে তাদের গতিবিধিও নজরের মধ্যে রাখবে, এবং এর মধ্যে রাখবে যাতে কোনো অঘটন না ঘটি দেয়, সেইভাবে কন্ট্রোলে, মানে আর কড়া শাসন ব্যবস্থা থাকলেও এটা একটা ভয়ের কারণ, ভয় সংযম থাকে। তো অনেক কিছু ব্যাপার আছে, মূল গোড়া থেকে করে উড়িয়ে ফেলতে গেলে সমাজ তো আর একদিনে, ঠাকুর বলছেন সমাজ তো আর একদিনে এরকমভাবে নষ্ট হয়নি। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বিবাহ ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে আস্তে আস্তে বন্যাশ্রম আরে সমস্ত উঠে গেছে, এইসব তুলে দিয়েছে আমরা ঋষিবাদ দিয়ে, ঋষিবাদের উপাসনা, আস্তে আস্তে এইসব জিনিসগুলো এসে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। মাছের ডিম্পনার মতো একেবারে কুজাতকের আবির্ভাব হয়ে যাচ্ছে, যারা সমাজে আনছে, রাষ্ট্রে আঘাত আনছে, সমাজের অকল্যাণ করেই চলছে এবং জঘন্যতম বৃত্তি চরিতার্থ করছে।
তো সেইগুলোকে দমন করতে গেলে আজকে শ্রী শ্রী ঠাকুরকে অপরিহার্য। তাই যারা এই ঠাকুরের যে গড়ার কথাগুলো যদি গ্রহণ করে প্রয়োগ করে তাহলে কিন্তু, তবে ঠাকুর বলছেন একদিনে হবার নয়। দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছেন এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। ঠাকুরও বলেছিলেন যে একদিনে তো সমাজটা আর পচেনি, তেমনি একদিনেই যে রাতারাতি ফসল মানে ভালো হয়ে যাবে সেটাও কিন্তু হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সময় লাগবে। কেননা ভালো ম্যারেজ যখনই রিফর্ম করে দেওয়া হবে ঠিকভাবে, যে রুলসগুলো আছে অনেকের মধ্যে অনেক কিছু আছে, তো তখন কিন্তু সেই প্রজন্মটা পেতে গেলেই মানে যোগ্য করে তুলতে গেলে, বড় করে তুলতে গেলে 20-22 বছর তো লাগবেই, তবে তারা ভালো ওয়ার্কার হবে সমাজে। তো সেই সময় লাগবে। তো আগে এই প্রোগ্রাম নিতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে ফসল চাহিদা হবেনি। তো এই এক আদর্শের মমত্বেতে পরস্পরের সমাবেশ, নিনড় অটুট হলেই জানিস একটি দানাই বাঁধবে দেশ। এই এক আদর্শের মমত্বটাই তো আমাদের এখনো তৈরি হয়নি। আমরা পূর্বতনকে খুব মানছি, পূর্বতনই শেষ কথা, পরবর্তীর আবির্ভাব খোঁজ খবর রাখিনি, আর পরবর্তীকে গ্রহণও করিনি, ওখানে অজ্ঞতা রয়ে গেল। আর যার পূর্বতনকে এই পরবর্তীর আবির্ভাব, এই বর্তমানকে যদি আমরা ধরি, পূর্বতনকে কিন্তু সহজেই বুঝতে পারবো, এবং পূর্বতনের সমস্ত কিছু এই পরবর্তীর মধ্যে আছে এই বোধে। তাই সকলকে অনুরোধ করব, এবং যারা এই নাম গ্রহণ করেননি, এই যে বর্তমান যুগাদর্শ যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামই আমাদের জীবনের একমাত্র কিন্তু কাম্য হতে পারে, নাহলে কিন্তু আমাদের অজ্ঞতা কিন্তু কোনোদিনই রয়েই যাবে, ধামাচাপা দেওয়া হয়ে রয়েই যাবে, আপনি বুঝতে পারবেন না। অতএব এই পুরুষোত্তমকে গ্রহণ করুন, গ্রহণ করে নিজেদের জীবন গঠন করে সুন্দরভাবে এগিয়ে যান। আজকের ভিডিও আর বেশি কথা না বাড়িয়ে এখানে রাখলাম। জয় গুরু, বন্দে পুরুষ।